অনেক সময়ে আমরা যে খবর পড়ি তার শিরোনামটা এক কথা বলে আর ভেতরের গল্পটা আচ্ছা সেটা একেবারেই অন্যরকম। চলুন আজ সেরকমই একটা ঘটনার গভীরে যাওয়া যাক। এই যেমন কিছুদিন আগে দ্য টাইমসের এই শিরোনামটা দেখুন, ইন্ডিয়া ক্রসেস দ্য রেড লাইন। শুধু এটাই না, এরকম আরও অনেক খবর। চারদিকে একটা হইচই পড়ে গেল। মনে হচ্ছিল ভারত যেন পশ্চিমের বিরুদ্ধে সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কিন্তু আসলেই কি তাই? শিরোনামের আড়ালে আসল গল্পটা কি? চলুন একটু তলিয়ে দেখা যাক সোর্সগুলো কি বলছে। তো এই পুরো বিতর্কের শুরুটা হলো রাশিয়া আর বেলারুশের একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বা যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে, যেখানে ভারতও অংশ নিয়েছিল। খবরগুলো যেভাবে আসছিল তাতে মনে হচ্ছিল ভারত যেন একটা অ্যান্টি ন্যাটো মহড়ায় যোগ দিয়েছে। নিজেদের সেনা পাঠিয়েছে রাশিয়া আর বেলারুশে। বলা হচ্ছিল কোয়াডের জন্য এটা একটা ডেঞ্জারাস অপটিক্স তৈরি করছে, আর এর ফলে পশ্চিমের সঙ্গে ভারতের বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য ঝুঁকির মুখে পড়তে পারে। মানে সব মিলিয়ে একটা বিশাল ব্যাপার। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে মহড়াটার নামটা দেখতে হবে, জ্যাপার্ড। কেন এই নামটা এত গুরুত্বপূর্ণ চলুন দেখি। জ্যাপার্ড একটা রাশিয়ান শব্দ। এর মানে হল পশ্চিম বা ওয়েস্ট। তো বুঝতেই পারছেন, নামটা শুনলেই পশ্চিমা দেশগুলোর একটু নড়ে চড়ে বসারই কথা। আর ব্যাপারটা আরও জটিল হয়ে যায় জেড চিহ্নটার কারণে। ইউক্রেন অপারেশনের রাশিয়ান ট্যাঙ্কগুলোতে এই জেড চিহ্নটা দেখা গিয়েছিল, আর মনে করা হয় এই জেড এসেছে জাপাত থেকেই। মানে এটা রাশিয়ার পশ্চিমমুখী সামরিক ফোকাসের একটা প্রতীক। কিছু পশ্চিমা দেশে তো এই চিহ্নটা ব্যানও করা হয়েছে। কাজেই এই নামের কোনো মহড়া ন্যাটোর জন্য কতটা সংবেদনশীল তা আশা করি বোঝা যাচ্ছে। তো সব শিরোনামে শুধু ভারতের কথাই বলা হচ্ছিল, কিন্তু সোর্সগুলো যখন খতিয়ে দেখা গেল তখন একটা অন্য ছবি সামনে এলো। চলুন দেখি কারা কারা ছিল সেখানে। প্রথমেই যে তথ্যটা অবাক করার মতো তা হল ভারতের অংশগ্রহণকারীর সংখ্যা। আর্মি, এয়ারফোর্স আর নেভি মিলিয়ে মাত্র ৬৫ জন। হ্যাঁ, ঠিকই শুনছেন, সাকুল্যে ৬৫ জন। কিন্তু এখানেই শেষ না। ভারত তো একা ছিলই না। চাইনা, পাকিস্তান, ইরান, এমনকি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ডের মতো দেশগুলোও ছিল। সব মিলিয়ে ২০টারও বেশি দেশ। তবে সবথেকে বড় চমকটা ছিল অন্য জায়গায়। রিপোর্টের একেবারে গভীরে একটা তথ্য লুকানো ছিল, যেটা পরে আমেরিকান মিডিয়াও কনফার্ম করে। আর সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও এই মহড়ায় অবজারভার বা পর্যবেক্ষক পাঠিয়েছিল। তাহলে প্রশ্নটা তো উঠবেই, তাই না? যদি ২০টারও বেশি দেশ সেখানে থাকে, এমনকি আমেরিকার অবজারভার্সরাও থাকে, তাহলে সব ফোকাসটা শুধু ভারতের উপর কেন? মিডিয়া কেন শুধু একটা দেশকেই টার্গেট করল? আচ্ছা, এর পিছনে কারণটা কি হতে পারে? সোর্সগুলো এর একটা সম্ভাব্য ব্যাখ্যা দিচ্ছে। ব্যাপারটা আসলে বেশ সোজা সাপটা। মিডিয়া জগতে এখন একটা ফর্মুলা খুব জনপ্রিয়, ইন্ডিয়া মিন্স ক্লিকস, ইন্ডিয়া মিন্স ভিউজ। মানে কোনো বিতর্কিত খবরের সাথে ভারতের নাম জুড়ে দিতে পারলেই হলো, ভিউজ আর ক্লিকসের বন্যা বয়ে যায়। আর এটা কিন্তু শুধু একবারের ঘটনা না। সোর্সগুলো বলছে এটা একটা নিয়মিত প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। শিরোনামগুলোকে ইচ্ছাকৃতভাবে চাঞ্চল্যকর করা হয়। যেমন আল জাজিরার একটা শিরোনামে এমনভাবে বলা হয়েছিল যেন ভারত একটা নিউক্লিয়ার ওয়েপন লঞ্চ রিহার্সালে যোগ দিয়েছে, অথচ রিপোর্টের ভেতরে এরকম কিছুই ছিল না। তো এই সব কিছুর পর ভারতের বিদেশ নীতি নিয়ে আসলে কি বলা যায়? চলুন এবার সেই বৃহত্তর ছবিটা একটু বোঝার চেষ্টা করি। ভারতের বিদেশনীতির এই জটিলতাটা খুব সুন্দরভাবে বোঝা যায় একটা ছোট্ট উদাহরণ থেকে। একই দিনে ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। একদিকে রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর অন্যদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প। এর মানেটা কি? মানে হলো ভারতের কূটনীতিটা কোনো একটা নির্দিষ্ট দিকে বাধা নেই। মিডিয়া যেমন পশ্চিমপন্থী বা পশ্চিম বিরোধী এই দুটো বাক্সে সবাইকে ফেলে দিতে চায়, ভারতের অবস্থানটা তার থেকে অনেক বেশি জটিল এবং বহুমুখী। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, যখন কোনো শিরোনাম আমাদের সামনে একটা সংঘাতের ছবি তুলে ধরে, তখন তার ভেতরের আসল তথ্যটা কী বলছে? এই ঘটনাটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে ফ্ল্যাশি হেডলাইনের যুগে আসল সত্যিটা খুঁজে বের করার দায়িত্বটা হয়তো আমাদের নিজেদেরই নিতে হবে।